এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত আসনিম। দর কষাকষি ছাড়াই রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চুক্তি করে শেখ হাসিনার সরকার। সরকারি তদন্তেই পাওয়া যায়নি এ সংক্রান্ত চুক্তির কোনো দলিল। মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে প্রকল্পটির নানা দুর্নীতি আর অনিয়মের তথ্য। এই চুক্তি জনস্বার্থ বিরোধী মন্তব্য করে নতুন করে করার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানার ৩ পর্বের অনুসন্ধানের দ্বিতীয় কিস্তি আজ। ২০১১ সালে প্রায় ১,২১,০০০ কোটি টাকা ব্যয়ে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, যার বড় অংশই ঋণ হিসেবে দেয় রাশিয়া। প্রাথমিক চুক্তিতে ১,০০০ মেগাওয়াট করে ২ ইউনিটে ২,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও তা পরে বাড়িয়ে করা হয় ২৪০০ মেগাওয়াট। সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, বাড়তি ৪০০ মেগাওয়াট ক্ষমতা বাড়ানোর নির্মাণ কাজের জন্য করা হয়নি কোনো দর কষাকষি। সিএজির প্রতিবেদন বলছে, উৎপাদন সক্ষমতা ৪০০ মেগাওয়াটে উত্তীর্ণ করার সময় দ্বিপক্ষীয় শর্তের বাইরে গিয়ে করা হয়েছে ইপিসি চুক্তি। এমনকি নিরীক্ষায় মেলেনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়ের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি প্রকল্পের কার্যাদেশ পর্যন্ত। শুধু তাই নয়, বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই ২০২৩ সালের ৩১শে আগস্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রকৌশলী ফজলুল হককে নিয়োগ দেওয়া হয় পরামর্শক হিসেবে, যার দায়িত্ব ছিল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তদারকি করা। কেন্দ্রটি উৎপাদনে না গেলেও ১ বছরে ৪৪ লাখ টাকারও বেশি বেতন ভাতা নিয়ে অবসরে যান তিনি। সেটা স্রেফ তসরুপের সামিল, যিনি এই নিয়োগ পেয়েছেন এবং যারা এই নিয়োগ দিয়েছে তারা প্রত্যেকেই এই ৪৪ লক্ষ টাকা তসরুপের দায়ে অভিযোগে অভিযুক্ত হবেন এবং তারা দুর্নীতির অপরাধে সাজাপ্রাপ্ত হবেন। মেগা প্রকল্পে এমন অনিয়ম গ্রহণযোগ্য নয়। এই চুক্তি গণস্বার্থ বিরোধী। এই চুক্তি বাতিল করে এটাকে পুনরায় চুক্তি স্বাক্ষরের বিষয়টি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জনস্বার্থে জরুরি, এবং এই চুক্তির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করতে এবং দুদককে এই ব্যাপারে অবৈধ নিয়োগের মতো এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। জাতীয় স্বার্থে স্পর্শকাতর এ প্রকল্পের সব চুক্তি পর্যালোচনা করার পাশাপাশি অনিয়মের তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি অধ্যাপক আলমের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে জাতির সামনে অর্ধসত্য তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে গেল ১ বছরে দুর্নীতি ও লুটপাট থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার। খানিকটা কমলেও এ সময় বন্ধ করা যায়নি অর্থ পাচার। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে দেবপ্রিয় বলেন, সংস্কারের প্রতি যে জন আকাঙ্ক্ষা ছিল গেল ১ বছরে তাও আলোর মুখ দেখেনি। গেল ১ বছরে অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের অর্জন কি, এমন প্রশ্নে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয়র জবাব, শেখ হাসিনা অর্থনীতিকে যে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল তার পতন ঠেকানো বড় অর্জন। তবে বছর পূর্তির ভাষণে তাও জনগণের সামনে তুলে ধরতে পারেননি সরকার প্রধান। অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে, এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি, এবং যারা ওনাকে এই বক্তৃতা লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি। তার অভিযোগ, ৫ই আগস্ট জুলাই ঘোষণাপত্রে জাতির কাছে অর্ধসত্য তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জুলাই ঘোষণার ভিতরে উনি যে ইতিহাসটা দিয়েছেন এটা তো অর্ধসত্য। যখনই আমরা ইতিহাসকে নিয়ে খেলা করা শুরু করি তখন মনে রাখতে হবে আমার পরেও খেলোয়াড় আছে। বঙ্গবন্ধু সময়কালে শুধু কি বাকশালী হয়েছে, এতগুলো শরণার্থী কি ফিরে আসেনি? স্কুল কলেজ রাস্তাঘাট কি পুনর্বিন্যাস হয়নি? শুধু বাকশাল বললাম এটা বললাম না, সততার সাথে বলছি, সবাই যে রাজনৈতিকভাবে পরবর্তীতে এটাকে ঠিক এইভাবে মূল্যায়ন করবে তার কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনিও তো অন্যেরটা করেননি। সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ করতে না পারায় উষ্মাও ছিল তার কণ্ঠে। চলমান দুর্নীতির ধারা কোনোগুলো একটু বেগবান হয়েছে, কোনোগুলো একটু
ক্ষয়প্রাপ্ত হয়েছে। বাজারের দিকে তাকিয়ে দেখুন, সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী আমলারা নিঃসন্দেহে আগের চেয়ে কম প্রতিপত্তিশালী নান। আগে তো ছিল শুধু পুরনো রাজনীতিবিদরা, এখন তো নতুন রাজনীতিবিদরা এর সাথে যুক্ত হয়েছে। ব্যাকরণের তো কোনো পরিবর্তন হয়নি। জানান, পরিবর্তনের যে আকাঙ্ক্ষায় ছাত্র জনতা শেখ হাসিনাকে হটিয়েছে, সেই সংস্কার এখনো আলোচনায় ঘুরপাক খাচ্ছে। কিছু লোকের পরিবর্তনের প্রয়োজনটা অন্য অনেকের পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন রাজনীতিবিদ, রাষ্ট্রযন্ত্রের লোকেরা এবং সচেতন নাগরিক সমাজ। তার মতে, অর্থনীতির ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন জানতে অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসা পর্যন্ত। যখন নতুন সরকার আসবে, তারা যদি আবার শ্বেতপত্র লিখতে বলে, তার ভিতরে নিঃসন্দেহে লিখে দেব। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনে আবারও না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, তবে তা সব আসনে নয়। এটা প্রযোজ্য হবে শুধু একক প্রার্থীর আসনে। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবেন না। এছাড়া অনিয়ম হলে ফলাফল বাতিলের পূর্ণ ক্ষমতা থাকবে ইসির হাতে। রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে জয়ী হলেও বাতিল হবে প্রার্থিতা। জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে দলগুলোকে। গণপ্রতিনিধিত্বমূলক আদেশ চূড়ান্ত করে এসব জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করেছে নির্বাচন কমিশন। অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেয়েছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া না ভোটের বিধান ফিরিয়ে আনা, ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্ত, হলফনামায় মিথ্যা আশ্রয় নিয়ে জয়ী হলেও প্রার্থিতা বাতিল সহ বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে আরপিওতে। না ভোটের বিধানের ফলে কোনো আসনে একক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয়, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। কোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে এটা একটু অস্পষ্ট ছিল, এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে। এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। আরপিও অনুযায়ী ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা কেন্দ্রে অবস্থান করতে পারলেও মাঝপথে বের হতে পারবেন না। রাজনৈতিক দলগুলোকে অনুদানে ব্যবহার করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনার পরও বেশিরভাগ কর্মক্ষেত্র, পাবলিক প্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে হয়নি মাতৃদুগ্ধ কর্নার। চিকিৎসকেরা বলছেন, সরকারের নজরদারি না থাকায় অনেক প্রতিষ্ঠানই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। শিশুদের মায়ের বুকের দুধ পানের হার বাড়াতে ও কর্মক্ষেত্রে নারীকে এগিয়ে নিতে মাতৃদুগ্ধ কর্নার প্রতিষ্ঠার বিকল্প নেই, বলছেন নারী অধিকার কর্মীরা। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল নিচতলা দোতলা ঘুরেও পাওয়া গেল না মাতৃদুগ্ধ কর্নার। তবে সেখানে রয়েছে সেলুন, রেস্টুরেন্ট সহ বেশ কিছু দোকান। বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসার জন্য প্রতিদিন কয়েকশো মা আসেন তাদের শিশুকে নিয়ে। সেখানে 3টি মাতৃদুগ্ধ কর্নার থাকলেও তা দৃষ্টিগোচরে না থাকায় অনেক মাই জায়গাটা খুঁজে পান না। সরকারি বেসরকারি অফিস, শপিং মল, হাসপাতাল সহ পাবলিক প্লেসে মাতৃদুগ্ধ কর্নার না থাকায় প্রতিদিনই দুগ্ধ শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েন মায়েরা। পাবলিক প্লেসে বসে একজন মা একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, এখানে 100 জন লোকের ভিতর 99 জন লোকই খারাপ দৃষ্টিতে এটা দেখবে। খুবই জরুরি একটা ব্রেস্ট ফিডিং কর্নার রাখা মায়েদের জন্য। বিভিন্ন জায়গায় গেলে পরে যে বাচ্চা কান্না করে দুধ খাওয়ার জন্য যে একটা এক্সট্রা একটা জায়গা দরকার, এটা থাকলে হয়তো আমাদের দিকে একটু ভালো হয়। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই নির্দিষ্ট মাতৃদুগ্ধ কর্নার। নারীকে কর্মক্ষেত্রে এগিয়ে নিতে হলে নারী বান্ধব কর্মপরিবেশ তৈরির ওপর জোর দেন নারী অধিকার কর্মীরা। একজন সোশ্যাল অ্যাডভোকেট হিসাবে আমি বলি, নারীদের কর্মক্ষেত্রে
অবশ্যই ডে কেয়ার সেন্টার থাকতে হবে। আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাকে তার এই দায়িত্বটা নিতে হবে যে এই ন্যায্য ব্যবস্থাপনা যদি আমরা নারীর জন্য না করি, তার প্রোডাক্টিভিটি, তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য অবশ্যই ঝুঁকির সম্মুখীন হবে। এবং সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে ডে কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ কর্নার তৈরিতে 2020 সালে রুল জারি করে হাইকোর্ট। ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট আইন, ওই লয়ের আওতায় কিন্তু মায়ের দুধের খাওয়ানোর ব্যাপারে সহায়তা করা সকলেরই নৈতিক দায়িত্ব। একটা নির্দেশনা মানতে হলে তো মানে ওইখানকার যে কর্তৃপক্ষ তাকে তো এটা হৃদয়ঙ্গম করতে হবে, এটা গুরুত্বটা। সরকার হয়তো নির্দেশ দিয়েছে সব জায়গাতে করো, সরকার কি কখনো মনিটরিং করেছে যে কোথায় কোথায় আছে আর কোথায় নাই? তবে প্রয়োজনীয় অর্থায়নের অভাবে নিজেদের সীমাবদ্ধতার কথাও জানান তিনি। তো যখন বাজেট কম থাকে তখন কাজ কম হয় স্বাভাবিকভাবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ফিলিস্তিনকে আগামী মাসে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সোমবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই সিদ্ধান্ত জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা সত্ত্বেও সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই মানবতা প্রতিষ্ঠার একমাত্র পথ। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ। তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে দেশটি। এর আগে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। একই পথে হাঁটছে নিউজিল্যান্ড। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।